রাস্তার ধারে সারি সারি ম্যাপল গাছের সারি। শরতের ছোঁয়ায় কচি পাতা দেখা যাচ্ছে। টুপটাপ বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির কণাসহ পিচ ঢালা কালো চকচকে রাস্তায় পড়ছে হলুদ কমলা রঙের মিশ্রণে সৃষ্টি ম্যাপল পাতা। এ মন সৌন্দর্য দেখতেও মন ভর হয়ে যায়। ফাঁকা রাস্তার পাশের বেঞ্চিতে পড়ন্ত বিকালে বসে প্রকৃতি উপভোগ করে পুরো যুগ পার করে দেওয়া যায়। কিরিনা হেঁটে চলেছে রাস্তার পাশ দিয়ে। সে বাংলাদেশি, কানাডাতে স্টাডি করতে এসেছে। টরন্টো জেনারেল হাসপাতাল ইউএসএন এর থেকে কিছুটা সামনে আসতেই চোখে পড়ল হাসপাতালের বাইরে ফরেন একাধিক মানুষ দাঁড়িয়ে। কিরিনা বিস্ময়সূচক চাহনি নিয়ে সামনে এগোতেই দেখতে পেল কয়েকজন স্টেজে দাঁড়িয়ে আর একজনকে অ্যাওয়ার্ড দিচ্ছে। পরপর তিনজন অ্যাওয়ার্ড প্রাপ্ত হলো। সবার গলায় স্বর্ণের মেডেল। একজন মাইকে বলে ওঠে, দ্য বেস্ট কার্ডিওলজিস্ট হু গ্রাজুয়েট ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টরন্টো অব দ্য ইয়ার ডক্টর সাদি চৌধুরী। চারিদিকে করতালি পড়ে গেল। সাদি চৌধুরী সবাই সামনে হাত নাড়িয়ে ভালোবাসা প্রকাশ করলেন। কিরিনা অবাক হয়ে তাকিয়ে আছে। পুরুষটি অত্যন্ত গভীর, মুখে চিলতে হাসি, একটু বেশি ফর্সা। ধূসর রঙের চোখের মণি সাদা ত্বকের সাথে অদ্ভুতভাবে মানিয়ে গেছে। হাতে সাদা ডাক্তারি ল্যাবকোট হাতে ভাঁজ করে স্টেজ থেকে নিচে নেমে আসে। সাথে মানুষ তাকে ঘিরে ধরে। এতে সাদি প্রচুর বিরক্ত হয়। সে ভিড় ঠেলে এগিয়ে যায় পার্কিং এরিয়ার দিকে। কিরিনা এখনও তাকিয়ে আছে। সাদা শার্টের উপরের দুটো বোতাম খোলা, চিলকে চুলগুলো স্টাইলিশভাবে সেট করা। প্রথম দেখাতেই মেয়েরা কুপোকাত হয়ে সক্ষম। সাদি পার্কিং এরিয়া থেকে বেরিয়ে নিজের ব্ল্যাক মার্সিডিটি নিয়ে গিয়ে চলল তার বাড়িতে। সাদির বাড়ি শহর থেকে বেশ ভিতরে, নিরিবিলি অঞ্চলে। দোতলা বিশাল ডুপ্লেক্স বাড়ি। সে ডাক্তারির পাশাপাশি নিজের একটা 75% শেয়ারের বিজনেস সামলায়। সাদি নিজের গাড়ি ফাঁকা রাস্তায় আনতেই বাম হাত দিকে গাড়ির স্টিয়ারিং চেপে ধরে ফুল স্পিডে দিল। ফলে ক্ষণিকের মধ্যে হাওয়া হয়ে গেল সাদির ব্ল্যাক মার্সিডিজ। চোখের সামনে থেকে মিলিয়ে গেল মুহূর্তে। দুপুর 2:20। আতিয়া বেগম তাড়াহুড়োয় গুছিয়ে নিলেন। বাইরে গাড়ি এসে দাঁড়িয়েছে। পিহু নিজের অশান্ত মন নিয়ে গাড়িতে গিয়ে বসে জেরিনকে নিয়ে। আতিয়া বেগম অ্যাম্বুলেন্সে নিয়ে ইলিয়াস চৌধুরীকে নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সমস্ত রাস্তা পিহুর চোখে পানি। জেরিন কাঁদলেও তা বুঝতে দেয়নি। সে চায় তার বেস্ট ফ্রেন্ড আরও ভেঙে পড়ুক। জেরিন পিহুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে এই গাড়িতেই ব্যাক করবে। আগে জানলে নাবিলও আসতো। পিহুর মনে কু ডাকছে। সে জানে তার সাথে খারাপ কিছু হবে। সে জেরিনকে বলে, কিন্তু জেরিন তুচ্ছ করে, কারণ সে জানে পিহুর মন খারাপ। গাড়ি এয়ারপোর্টে পৌঁছে গেলে 40 মিনিটে পিহু জেরিনকে জড়িয়ে ধরে কেঁদে দিল। দুটি দেহ, একটি প্রাণের বন্ধুত্ব আজ আবার দুটি প্রাণে চলে যাবে, আলাদা হবে কিছু মাস, কিছু সময়ের জন্য, আবার নাও দেখা হতে পারে। জেরিন নিজেকে আর আটকাতে পারল না। সেও হু হু করে কেঁদে উঠল। আতিয়া বেগমের ফোন পেয়ে জেরিনকে ছেড়ে দিয়ে পিহু এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেল। জেরিনও গাড়িতে উঠে চলে গেল বাড়িতে। চোখে তার পানি, মনটা তারও খারাপ। ইলিয়াস চৌধুরীকে ইতিমধ্যে এমার্জেন্সি ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে। পিহুদের ফ্লাইট আধা ঘন্টা পরে। আর কিছুক্ষণ পরে ছেড়ে যাবে এই দেশ, তাদের বাড়ি, ছোটবেলায় হারিয়ে ফেলা বাবা মা, বান্ধবী, প্রিয় মানুষ নাবিল ভাই, প্রিয় কলেজ ক্যাম্পাস, সবাইকে ছেড়ে নতুন এক দেশে পাড়ি দেবে পিহু। এটাই নিয়তি। অচেনা দেশ, অচেনা মানুষের ভিড়ে এই ছোট্ট পিহু কি সারভাইভ করতে পারবে? কি আছে তার সামনের জীবনে? পিহুর ভাবনার মাঝেই মাইরাকে অ্যানাউন্সমেন্ট হলো তাদের ফ্লাইটের। আতিয়া বেগমের হাত ধরে ইমিগ্রেশন শেষ করে প্লেনে চেপে বসল পিহু। জানালার সাথে সিট পড়ায় বাইরে খোলা পিচ ঢালা আলো জ্বলা এয়ারপোর্টের রাস্তা টের পেল। প্লেন সময় মতো আকাশে উড়াল দিল। সময় খুব দ্রুত চলে যায়। এই যে 24 ঘন্টা আগেও পিহু এয়ারপোর্টের ভিতরে চেয়ারে বসে বোপ্রিং হয়ে অপেক্ষা করছিল, আর এখন মোটা পশমের জ্যাকেট পরে থরথর করে কাঁপছে। সাদি তাদের নিতে এসেছিল, কিন্তু এসে ইলিয়াস চৌধুরীকে নিয়ে হসপিটালে চলে গেছে। গাড়ি দিয়ে গেছে তার বেস্ট ফ্রেন্ড ফাহাদের কাছে। আতিয়া বেগম আর পিহু গাড়িতে চেপে বসল। ফাহাদ গাড়ির ভিউ মিররে পিহুকে এক পলক দেখল।
পিহু গাড়ির ভিতরে এসে কাঁপাকাঁপি থামল। শুকনো শরীরে টরন্টো শহরের ঠান্ডা অতিমাত্রায় বেশি অনুভব করছে পিহু। এদিকে পিহু প্রায় 24 ঘন্টা জার্নিতে বড্ড কাহিল। কোনো কিছু তেমন খায়নি। আতিয়া বেগমের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে গেল পিহু। আতিয়া বেগম একটা শান্ত দীর্ঘশ্বাস ছাড়লেন। তার ছেলে আসলো, তবে তাকে আর পিহুকে দেখলো সোজা ফাহাদকে পাঠিয়ে দিয়ে ইলিয়াস চৌধুরীকে নিয়ে সে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে চলে গেল। কিন্তু আতিয়া বেগম দুশ্চিন্তায় ভুগছে, পিহুর সাথে যদি আবারও খারাপ কিছু হয়। তারপর নিজের মনেই হাসে, তার ছেলে তো মাপছে আর এত বছরে নিশ্চয়ই বদলে গেছে। আতিয়া বেগম পিহুকে নিয়ে চিন্তিত, আর এদিকে পিহু কি সুন্দর ঘুমাচ্ছে। আতিয়া বেগম পিহুর মাথাটা কোলের উপর নিয়ে চুলে হাত বুলাতে লাগলো। সারা রাস্তা ফাহাদ কোনো টু শব্দ করেনি। আতিয়া বেগমের মনে হলো ছেলেটা রোবট, তবে ডাক্তারদের মতো পোশাক পরা থাকায় তিনি বুঝতে পারেন ছেলেটাও ডাক্তার। টরন্টো শহর থেকে আরও প্রায় 1.5 ঘন্টা গাড়ি চলো, নির্জন হাইওয়ে, চারপাশে পাহাড়। কিছুক্ষণ পর পর দু একটা প্রাইভেট কার চোখে পড়ছে। আতিয়া বেগম জানালার কাছ দিয়ে দেখলো চারিপাশে উঁচু নিচু পাহাড়, একটা কার শোরুম আর একটা কফি শপ, আর সারি সারি উইন্ডোমিল। তবে এতেই আতিয়া বেগমের মন ভরে গেল। সোজা পাহাড়ি রাস্তাগুলো চকচকে। আতিয়া বেগম ভাবে এদেশের মানুষ কত শৌখিন হলে এমন নির্জন পরিবেশ ও এত সুন্দর করে রেখেছে। অপেক্ষার অবসান ঘটিয়ে স্বাদের বিশাল দোতলা ডুপ্লেক্স বাড়ির সামনে এসে গাড়িটি দাঁড়ালো। আতিয়া বেগম অবাক হয়ে তাকিয়ে আছে বাড়িটার দিকে। তাদের বাড়ির চেয়েও দ্বিগুণ আর বেশি আকর্ষণীয়। পিহুকে হালকা গায়ে হাত দিয়ে নাড়া দিতেই পিহু চোখ খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ফাহাদ নামের লোকটা গিয়ে গাড়ির ডিকি থেকে ল্যাগেজগুলো নিয়ে বাড়ির সদর সামনে গিয়ে দাঁড়ায়। আতিয়া বেগম অবাক হলেন, তাদের একবারও ডাকলও না, এ কেমন অভদ্র। ফাহাদ দরজায় কাঠ পুড়ে পিন চাপল, সাথে সাথে দরজা আনলক হয়ে গেল। ফাহাদ দরজা খুলে ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দেয়। তারপর আতিয়া বেগম আর পিহু ঢুকে। বাইরে প্রচণ্ড জোরে বাতাস বইছে, আবহাওয়া ঠান্ডা। ফাহাদ এবার হাতে থাকা কার্ডটা আতিয়া বেগমের দিকে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, সরি আন্টি, মাই নেম ইজ ফাহাদ আলভারেজ, দিস কার্ড ইজ হাইস পাসওয়ার্ড। আতিয়া বেগম বুঝলেন ছেলেটি অবাঙালি। আতিয়া বেগম মাথা নাড়ালেন। ছেলেটি আর এক মুহূর্ত দেরি করে নাইস টু মিট ইউ বলে বেরিয়ে পরে সাথে সাথে পিহু বলে ওঠে, মামুনি, আমার খুব অসুস্থ লাগছে। আতিয়া বেগম ভয় পেলেন, মেয়েটাকে দেখে সত্যি অসুস্থ লাগছে। আতিয়া বেগম চারিদিকে চোখ বুলিয়ে সিঁড়ি বেয়ে উপরে গিয়ে কর্নারে একটা ছোট রুম দেখে সেখানে পিহুকে নিয়ে গিয়ে শুয়ে দিলেন। রুমে যেতেই পিহু ওয়াশরুমে গিয়ে বমি করে ফেলল। তার জার্নি করার অভ্যাস নেই, তাই এই অবস্থা। আতিয়া বেগম পিহুর একটা জামা বের করে দিল। আসার আগের দিন শপিং করেছিল, কিছু টপস আর জিন্স। তবে আতিয়া বেগম একটা গেঞ্জি আর প্লাজো দিলেন। তিনি জানেন সব দেশের মেয়েরা এগুলো পরে। কেউ দেশীয় কালচারে চলতে গেলে তাকে বুলি করা হয়, তাই সে নিজেই পিহুর জন্য অনেক কিছু কিনেছে, যেগুলো পিহু জানে না। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, ভিতর থেকে বাইরের প্রকৃতি বোঝা মুশকিল। পিহু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বাইরে এসে বেডে শুয়ে পড়ল। আতিয়া বেগম রুমের দরজা চাপিয়ে নিচে চলে গেলেন। আসার আগে সাদি বলেছিল নিচের রুমে আতিয়া বেগমের জিনিসপত্র রাখতে চাইলে সেখানে থাকতে। আতিয়া বেগম নিজেও ক্লান্ত রুমে এসে ফ্রেশ হয়ে ঘড়িতে সময় দেখলে 6:20, তাই সে নামাজ পড়ে নিল। পিহুর থেকে সে মোবাইলে আজানের অ্যালার্ম সেট করেছে, যেহেতু নামাজ কাজা করে না তিনি। নামাজ পড়ে নিজেও একটু ঘুমালেন। পিহুর ঘুম ভেঙে যায় প্রচণ্ড খিদে লাগায়। পিহু বিছানা থেকে উঠে বসে, কোমর সমান এলোমেলো চুলগুলো হাতখোপা করে নেয়। ব্যাগ থেকে 2 পিস বের করে পরে নেয়। তারপর মোবাইল হাতে নিয়ে দেখে 10:30। পিহু চমকায়, হঠাৎ তার গা শিরশির করে ওঠে। পিহু দরজা খুলে বাইরে বের হয়। ধীরে ধীরে দোতলার করিডোরে এসে নিচে তাকায়। শুভ্র মৃদু আলো জ্বলছে ডাইনিংয়ে। পিহু সামনে এগিয়ে বাঁ পাশ থেকে সিঁড়ি দেখল নিচে নামার। একটু এগোতেই ধবধবে সাদা দরজা দেখতে পেল। কৌতূহল নিয়ে খোলার চেষ্টা করলো, তবে লক করা থাকায় দরজা খুলল না। পিহু দেখল পাসওয়ার্ড দিতে হবে, না হলে খুলবে না।
তাই পিহু সিঁড়ি দিয়ে নিচে নামলো। চারিদিকে একবার চোখ বুলালো। এত বাড়িতে দোতলা কেউ সুইমিং পুল রাখে? পিহুর ব্যাপারটা হাস্যকর লাগলো বেশ। দোতলার ডান দিকে বিশাল খোলা ছাদ বারান্দা, আর বাম পাশে সুইমিং পুল ছোট একটা। দোতলায় একটা রুমে একটি পিহু আছে আর একটা লক করা। পিহু সিঁড়ি বেয়ে নিচে নামলো। অনেক কষ্ট করে লাইটের সুইচ খুঁজে চাপলো। সাথে সাথে লাইট জ্বালায় উঠলো। পিহু সেদিকেই তাকায়। সেদিকে কোনো কিছু সাদা। একপাশে কিচেন, বাড়ির দক্ষিণ সাইডে সোফা রাখা, পাশে বিশাল কাছের দেয়াল। ভেতর থেকে বাইরের সব দেখা যাচ্ছে। সোফার সামনে টিভি। সিঁড়ির পাশে আরও দুটো রুম, একটা লাইব্রেরি আর একটা বেডরুম। পিহু বুঝলো বাড়ির মানুষটি বই পড়ে। পিহু প্রায় তার মুখ ভুলে গেছে, তবে তার প্রতি ঘৃণা আজও বেড়ে কয়েকশো গুণ হয়েছে। চারিদিকে তাকিয়ে দেখলো কিচেনের সামনে ডাইনিং টেবিল, টেবিলের উপর ফলের ঝুড়ি, পাউরুটি আর জ্যাম। পিহুর খিদে থাকায় চেয়ারে বসে পাউরুটিতে জ্যাম লাগিয়ে খেলো এক কামড়। তবে বাঙালি মেয়েদের কি এমন পেট ভরে? পিহু আনিতা বেগমকে খুঁজতে তার রুমে গেলেন। গিয়ে দেখলো রুম ফাঁকা। ওয়াশরুমে আছে ভেবে খানিকক্ষণ বসে রইল। যখন দেখলো বের হচ্ছে না, সে পুরো বাড়ি খুঁজলো, পেল না। পিহুর মন ভয় সিটিয়ে গেল। অচেনা এক বাড়ি, এত রাত, তার ভিতরে খিদে পেয়েছে। ফোন দিবে কি করে? এদেশের সিম নেই, কারোর নাম্বার জানে না। হঠাৎ ফোন বাজার আওয়াজ শুনল। পিহু ছুটে বাইরে এসে দেখলো টিভির টেবিলের পাশে ল্যান্ডফোন বাজছে। পিহু ধরার আগেই কেটে গেল। মুহূর্তেই আবার কল এলো। পিহু রিসিভ করতে ওপাশ থেকে আতিয়া বেগম বলে ওঠে, পিহু মা। পিহু ফুপিয়ে ওঠে। আতিয়া বেগম উৎকণ্ঠা হয়ে বলে, কি হয়েছে মা, ভয় পাচ্ছিস? তুমি কই মামুনি? খুঁজে পাচ্ছি না কেন? আমার ভয় করছে খুব, বলেই পিহু কেঁদে দেয়। তুই ঘুমাচ্ছিস বলে আর ডাকি নেই। তোর বাবার ভর্তি করাবে, আরেকজন এখানে থাকতে হবে, তাই তো চলে আসলাম। তোর ভাই তো ডাক্তার, সে তো আর থাকতে পারবে না। আমারে নিয়ে যাও মামুনি, আমার ভয় করছে। পাগলি মেয়ে, তুই এমন করলে হবে বল? তবু বাবাই সুস্থ হোক এই দোয়া কর। আমি কাল সকালে এখানে এনে ঘুরিয়ে নিয়ে যাব। পেশেন্টের সাথে একজনের বেশি থাকতে দেয় না মা, আমার বুঝে একটু। আচ্ছা। পিহু মন খারাপ করে বলে, শোনো মা। হ্যাঁ মামনি? ফ্রিজে খাবার রেখেছি, খেয়ে নে। পারলে ওভেনে দিয়ে গরম করে নে। পিহু কিছু বলার আগেই পিক পিক শব্দে কল কেটে যায়। পিহু হতাশ হয়। কি করবে সে? মনে অনেক সাহস জুগিয়ে কিচেনে গিয়ে ফ্রিজ খুলে। ফ্রিজ খুলতে চোখ কুঁচকে যায়। এ বাড়ি কোনো গরু ছাগল আছে কিনা মনে করে। নো, পিহুর জানা মতে নেই। তবে ফ্রিজে লেটুস পাতা, ব্রোকলি, টমেটো, শসা বাদে তার চোখে কিছুই পড়ল না। ভালো করে পরখ করে দেখলো একটা প্লেটে কি রালহা। পিহু প্লেটটা বের করে দেখলো নুডলস। পিহু বুঝলো অনিতা বেগম এটা রেখে গেছে। পিহু টেবিলের উপর এনে খেয়ে নিল। পিহু খেয়ে দিয়ে উঠে ভাবলো পুরো বাড়ি ঘুরে ঘুরে খুঁটিয়ে দেখবে। এই ডাক্তার একা একা বাড়িতে কি রাখে? পিহুর হঠাৎ মনে হচ্ছে, আচ্ছা, উনি বিয়ে করেনি তো, সেই জন্য রুম লক করা। তারপর নিজে মিনিয়ে হাসলো, বিয়ে করলে তো বউকে দেখতই। পিহু সিঁড়ি বেয়ে উপরে উঠল। সাদের ঘরের সাদা দরজার সামনে এসে দাঁড়ালো। অনেকক্ষণ পাসওয়ার্ড ট্রাই করলো, প্রতিবার রং দেখালো। পিহু বিরক্ত, মন বিরক্তকেও তার ঘরের দরজার পাসওয়ার্ড নেই। হঠাৎ পিহুর মনে পড়ে সেই ফাহাদ না কিসে কার্ড দিয়েছিল। পিহু এক দৌড়ে রুম থেকে খুঁজে কার্ড নিয়ে আসলো। তার মানে তার মামুনি কার্ড নিয়ে যায়নি। পিহু কার্ড বাদে পাসওয়ার্ড চাপলো। আর একবার রং পাসওয়ার্ড দিলে লক হয়ে যাবে, যতক্ষণ না ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়। পিহু রেগে কার্ড দিয়ে পাসওয়ার্ড টাইপ করলো। সাথে সাথে দরজা খুলে যায়। পিহুর হাত ফসকে কার্ড নিচে পড়ে যায়। কিন্তু সেদিকে পিহুর কোনো হেলদোল নেই। সে রুমের দিকে হা হয়ে তাকিয়ে আছে। পিহু পা বাড়িয়ে রুমের ভেতরে প্রবেশ করলো। ঠাস করে দরজা লাগিয়ে দিল। পিহুর মনে নেই কার্ডের কথা। পিহু চারিদিকে তাকালো। অফ হোয়াইট দেয়াল, সাথে সাদা বিশাল বিছানা। পিহুর মতে ৬-৭ জন ঘুমানো যাবে। এক সাইডে সাদা ওয়ার্ডরোব আর একটা আলমারি। বেড সাইড টেবিলে একটা ল্যাম্প আর একটা ছবি রাখা। পিহু বিছানায় গিয়ে বসলো। সাথে ডেবে গেল বিছানা। পিহু বুঝলো বিছানা খুব নরম। এত নরম বিছানায় মানুষ ঘুমায় কিভাবে?
পিহু হাত দিয়ে ছবিটা তুলে নিল। ছবিটা দেখে বোঝা যাচ্ছে হাতে আঁকানো একজন পুরুষের। চোখে চশমা, হাতে গিটার। পিহুর খুব চেনা মনে হলো। পিহু খুব ভালো করে মনে করে দেখলো না, চিনে না। তবে ছবির নিচে ডেট দেখলো, আজ থেকে 7 দিন আগের ডেট। পিহু এখন বুঝলো ছবিটা যেই একক নতুন ছবি। তবে তার সাদি ভাইয়ের রুমে এই লোকের ছবি কেন? পিহু ছবির নিচে ছোট্ট করে লেখা দেখলো, ডক্টর সাদিকুর চৌধুরী। পিহুর মাথা ঘুরছে। অচেনা মানুষের নাম তার ভাইয়ের নামের সাথেই মেলে। যদিও সাদিকে পিহু ভাই মানে না, তবে সম্মানের খাতিরে ভাই বলাই যায়। তার মতে ভাইরা কখনো এত খারাপ হয় না যতটা সাদি পিহুর সাথে হয়েছিল 3 বছর আগে। পিহুর চোখে পানি জমে। সুনিপুণভাবে মুছে উঠে দাঁড়ায়। ঘরের এক সাইডে সোফা রাখা, তার সামনে টি টেবিলের একটা ফ্লাওয়ার ল্যাম্প। পিহু মনে মনে ভাবল, মানুষ ডাক্তার হলে সারা ঘর ডাক্তারি জিনিসে ভরা থাকবে। ও মা, এই ঘরে কিছুই নেই। পিহুর সন্দেহ লাগে সে আসলে ডাক্তার তো। পিহু এবার রুম থেকে বের হতে চায়। দরজা পাসওয়ার্ড দিতেই রং দেখা আসে। সাথে সাথে রুমের কারেন্ট অফ হয়ে যায়। পিহু ভড়কে যায়। তাকিয়ে দেখে লাল আলোয় স্পষ্ট লেখা, ইউজ ফিঙ্গারপ্রিন্ট উইথ আনলক দিস ডোর। পিহু হাতে মোবাইল চালাতে গেলে হঠাৎ কিসে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায়। উপরে তাকাতেই দেখতে পায়